নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা কার্ডিওলজির উপরে কেস দেখব, হোমিওপ্যাথির স্কোপটা সম্পর্কে জানবো, সবার যেন আগ্রহটা বাড়ে, এই বিষয়ে কনফিডেন্স বাড়ে, এটাই একটা উদ্দেশ্য এই সিরিজটার। তো আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। স্ক্রিনটা দেখা গেলে জানাবেন প্লিজ। স্ক্রিন কি দেখা যাচ্ছে ম্যাম? জি স্যার, দেখা যাচ্ছে। তো সবাইকে আম, শুভেচ্ছা এবং সালাম। আজকে আমরা কার্ডিওলজির উপরে আলোচনা করব। কার্ডিওলজি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাতে খুব বেশি কাজ হয়নি হোমিওপ্যাথিতে। তো আমার সুযোগ ছিল বেশ কিছু কাজ করার এটাতে। তো সেই কাজের কিছু একটা অংশ দেখাবো এবং এটার ব্যাপারে কনফিডেন্স যে বাড়ানো দরকার সেটার জন্য এই আলোচনা। যেন আপনারা যারা ভবিষ্যতে যারা প্র্যাকটিস করবেন তারা যদি আগ্রহী হন এই বিষয়ে, এটাকে আরো এক্সপ্যান্ড করতে পারবেন। এটার যথেষ্ট সম্ভাবনা আছে। তো শুরু করছি। আমার এই স্কিমাগুলো বরাবরই থাকে ডিফারেন্ট সিমটম প্লেনের গুরুত্বগুলো বোঝানোর জন্য। তো আজকে আমরা ফিজিক্যাল প্লেনের বিষয়গুলোই দেখছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেইনের কেসটা আমরা গত দিনগুলোতে দেখেছি, যখন গ্রিফ নিয়ে আমরা ক্লাস করেছি, সেখানে হোমিওপ্যাথির স্কোপ, এবং একই সাথে নিউরোলজিক্যাল সিরিজের 4টা কেস আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে ভাইটাল অর্গানের মধ্যে। আজকে আমরা সেকেন্ড ভাইটাল অর্গান, উইচ ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম, হৃদযন্ত্র এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গ। তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিস্টেম হায়ারার্কিতে অতীব গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আজকে কিছু আলোচনা হবে এবং সেই সাথে কেস প্রেজেন্টেশন থাকবে। উদ্দেশ্য একটাই, যেন আপনারা কনফিডেন্স থাকে বা গ্রো হয়, অথবা ভবিষ্যতে যারা রিসার্চ করবেন তাদের এটা নিয়ে যেন আরো কাজ করার আগ্রহ জন্মায়, এটাই এটার উদ্দেশ্য। হোমিওপ্যাথির যে স্কোপটা সেটা দেখানো এবং স্ট্রাকচার্ড ওয়েতে সেটা কিভাবে আপনারা শিখতে পারবেন সেটার বিষয়ে ধারণা এবং কনফিডেন্স দেওয়ার জন্য। তো গত ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম যে এই যে সবুজ যে জোন, আমাদের হার্টের জোন, সেটাকে আমাদের যে এনার্জি সেন্টারের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট এটাকে সবুজ হিসেবে চিহ্নিত করা হয়। তো সেটা সবার সবুজ থাকে না, যাদের ভেতরে ঘৃণা, ক্ষোভ, ক্রোধ, তাদের কিন্তু এগুলো আস্তে আস্তে হার্টের এই ট্রাবলগুলো দেখা দিতে পারে, অতিরিক্ত টেনশন। এটা নিউট্রাল জোন, আনাহাতা। তো এই জোনেই আমাদের সমস্ত হৃদযন্ত্র এবং ভাইটাল অর্গানের বাস। তো যাদের হৃদয়ে নানা রকম সমস্যা চলতে থাকে তাদের কিন্তু এই হৃদরোগগুলো বেশি থাকার সম্ভাবনা থাকে। অর্থাৎ হৃদরোগটা পুরোপুরি শারীরিক না, সাইকোসোম্যাটিক। তো হৃদযন্ত্র থেকে অনেক রকম এনজাইম এবং বায়োকেমিক্যাল প্রসেস নিঃসরিত হয়, যেগুলো মডার্ন টেস্ট মানে রিসার্চে কিন্তু সেগুলো বের হয়ে আসছে। তো আমি গতদিন এগুলো দেখিয়েছি, এগুলো আর আজকে আপনাদের সাথে আলোচনা করব না। যে মানুষের দুঃখ বা বিরহ অথবা শোক, সেটাও কিন্তু হৃদযন্ত্রকে প্যাথোলজিক্যাল ডিজিজ তৈরি করতে পারে। আহ, যেটা আপনারা শুনেছেন এর আগে আমি বলেছি যে টাকটসুবু সিনড্রোম, যাদের অনেক রকম হৃদযন্ত্রের অত্যাচার চলতে থাকে, মানসিক শারীরিক, তাদের কিন্তু হৃদযন্ত্রটা অনেক সময় আমরা টেস্টেও কিন্তু এরকম পেতে পারি যে ডাইলেটেশন হয়ে যায়, যেটা হুম একটা কলসির মতো, এটা কিন্তু হতে পারে। তো এগুলো গতদিন আমরা দেখেছি। তো আজকে একটু আমরা জেনে নিই যে আসলে হৃদযন্ত্রের যে সার্বিক পরিস্থিতিটা কেমন। তো হৃদযন্ত্রের যে রোগগুলোকে হৃদযন্ত্রের রোগ হিসেবে ধরা ধরা হয়, তার মধ্যে যে গ্রুপ অফ ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, ক্যাড, স্ট্রোক, হাইপারটেনশন,
হার্ট ফেইলিয়ার, এগুলো আমরা বলি প্রচলিত কথায় আমরা এগুলো বলি, রিউমেটিক হার্ট ডিজিজ অ্যান্ড পেরিফেরাল আর্টারি ডিজিজ প্যাড। এই সবকিছু গ্রুপ অফ ডিজিজকেই সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার ডিজিজ এই নামে সাধারণত আমরা আখ্যায়িত করি। যখন আমরা এটা এইভাবে বলবো কার্ডিওভাস্কুলার আর সিভিডি কোথাও আপনারা লেখা দেখবেন, তখন আমরা বুঝে নিব যে সেটা এই গ্রুপ অফ ডিজিজটাকেই এটা মেডিকেলি বোঝানো হচ্ছে। তো বিশ্বব্যাপী এই রিসেন্ট জরিপে গত 2-1 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যত মানুষের বিভিন্ন রোগে মৃত্যু হয় তার মধ্যে ওয়ান অফ দি লিডিং কজেস হচ্ছে সিভিডি ডিজিজ। 17.9 মিলিয়ন অর্থাৎ প্রায় 18 লক্ষ মানুষ এই রিসেন্ট টাইমের মধ্যে তারা প্রতি বছর মারা যায়, এবং এটা বৈশ্বিক যে মৃত্যু হার বিভিন্ন রোগে তার 32%কে নির্দেশ করে। এবং এই ডেটার মধ্যে এটাও দেখা যাচ্ছে যে 75% যে ওয়ার্ল্ড ওয়াইড যে ডিজিজ যে মারা যায় 18 লক্ষ মানুষ, তার 75% মানুষ অর্থাৎ 2/3 অফ পিপল হু ডাইড অফ সিভিডি ডিজিজ তারা কিন্তু এই উন্নয়নশীল দেশগুলো, যেখানে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, দারিদ্র্যের কষাঘাত থাকে, এটা কিন্তু তারা একটা কোরিলেশন খুঁজে পেয়েছে। তো এই রোগটা হওয়ার পেছনে তো অনেক কারণ থাকবে, সেটা তো একক মানুষের শরীরটা তো কোনো অঙ্ক নয়। অনেকগুলো কারণের মধ্যে যে প্রধান যে কারণগুলোকে চিহ্নিত করা হয় যে অতিরিক্ত অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তে খারাপ ধরনের এলডিএল যে কোলেস্টেরল অত্যধিক বেশি পরিমাণে, তারপরে ডায়াবেটিস যদি থাকে, এটা কোমরবিডিটি বলা হয়, ডায়াবেটিস আছে, তারপরে অনেকে অতিরিক্ত ধূমপান এবং ডায়েট, আনহেলদি ডায়েট অ্যান্ড ধূমপান এটাকে একই ক্যাটেগরিতে দেখা হয়, এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, দিস ট্রায়াড, ধূমপান, অনিয়ন্ত্রিত মানে অসম খাদ্যাভ্যাস বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আনহেলদি ডায়েট অ্যান্ড ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এর মধ্যে অ্যালকোহল কনসামশন পড়ছে। তা আমাদের মতো দেশগুলোতে এতটা এটা খুব বেশি কারণ নয়, কিন্তু তারপরেও উন্নত বিশ্বগুলোতে এবং আমাদের পাক ভারত উপমহাদেশে এটাও কিন্তু একটা লিডিং কজ অফ সিভিডি ডিসঅর্ডার। তো এই রোগটা প্রতিরোধের জন্য সাধারণত এটার প্রতিকারের জন্য প্রতিরোধটাকে, প্রিভেনশনটাকে গুরুত্ব দেওয়া হয়। এটাকে সাধারণত ওইভাবে দেখা হয় না যে এটা হলো আর কিছু ওষুধের মাধ্যমে এটা পুরোপুরি রিভার্স হবে। এটাকে মেডিকেল সায়েন্স কিন্তু এইভাবে কখনো প্রচার এবং প্রসার করেনি। মেডিকেল স্কুলগুলোতে এটাকে লাইফস্টাইল ডিজিজ হিসাবেই কিন্তু করানো হয়। তো তার মধ্যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, আমরা এটা জানি যে যে কোনো রোগের আহ, প্রতিরোধটাই অনেকটাই গুরুত্বপূর্ণ, সার্ভেইলেন্স গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে হেলদি ডায়েট নেওয়া যেতে পারে, যেখানে কম পরিমাণ চর্বি, চিনি এবং লবণের যে আধিক্য এখনকার খাবারগুলোতে সেটা কম, এবং যারা শুয়ে বসে থাকে তাদেরকে সপ্তাহে কমপক্ষে 150 মিনিট মডারেট এক্সারসাইজ এটার পরামর্শ দেওয়া হয় এইটা প্রিভেনশনের জন্য। যারা অত্যধিক ধূমপায়ী তাদেরকে অতি দ্রুত এই ধূমপান পরিত্যাগ করতে পরামর্শ দেওয়া হয়, এবং যারা ওবিজ, যাদের বিএমআই রেশিও 25-এর বেশি, তাদেরকে সবসময় সেই ওজন নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়। এবং অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত রাত্রি জাগরণ এবং অহেতুক যে ঝামেলাপূর্ণ যে জীবন সেটাকে ম্যানেজ করতে বলা পরামর্শ দেওয়া হয়। ফার্মালজিক্যাল থেরাপি, ওষুধের যেটা সেটা তো আপনারা সবাই জানেন, স্টেটিনস লাগে, অ্যান্টাই প্লেটলেট এজেন্টস লাগে, অ্যাসপিরিন দেওয়া হয়, ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া হয়, আপনারা এগুলো জানেন। অ্যান্টাই ডায়াবেটিক মেডিসিন প্রেসক্রিপশন করা হয়, অ্যান্টাই কোয়াগুলেন্টস দেওয়া হয়, ওয়ারফারিন এটসেট্রা। এছাড়া বিটা ব্লকার্স, সিসিবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এগুলো তো আছেই। এছাড়া যাদের অ্যাকচুয়ালি হার্ট ফেইল হয় তাদেরকেও আরো অ্যাডভান্সড প্রোটোকলের মাধ্যমে মডার্ন মেডিসিন ম্যানেজ করার চেষ্টা করে। সার্জিক্যাল ইন্টারভেনশন থাকতে পারে, প্রিকশনারি কিছু কিছু এমার্জিং ফিল্ড বের হচ্ছে আজকাল, বেশ কিছু টোটাল ক্যালসিয়াম স্কোরের টেস্ট হয়,
যেখানে আগে থেকেই জানা সম্ভব যে কার্ডিওভাস্কুলার যে সিস্টেমে কতটা ব্লক হয়ে যাচ্ছে বা স্টিফনেস কতটা আসছে। এটাকে বলা হয় সিটি স্ক্যান উইথ টোটাল ক্যালসিয়াম স্কোর, এরকম বেশ কিছু আগে থেকেই ইমার্জিং কিছু ট্রিটমেন্ট প্রোটোকল প্রমোট করা হচ্ছে ইদানিং, বাট এগুলোর পরিমাণ খুবই কম। এছাড়া বাইপাস, এটা তো আপনারা জানেন, ক্যাবজি, এটা তো ওয়ার্ল্ড ওয়াইডই এটা স্ট্যান্ডার্ড, এটা একটা ইন্টারভেনশন, সার্জিক্যাল ইন্টারভেনশন। ইমপ্ল্যান্টসও হয়, পেসমেকার তো লাগবেই। এছাড়া ভালভ রিপেয়ার ও রিপ্লেসমেন্ট, যেখানে ইনকম্পিটেন্ট ভালভ থাকে বিকজ অফ স্ট্রেপ্টোকক্কাল ড্যামেজ, রিমোটয়েড হার্ট ডিজিজ ড্যামেজ, ভালভুলার ডিজিজ, সেখানে অনেক সময় আমরা দেখেছি যে জীবজন্তু থেকে ট্রান্সপ্লান্ট, স্টেম সেল এগুলো করা হয়, ভালভ রিপেয়ার। এগুলো অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট প্রোটোকল ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো প্রমোট করা হচ্ছে, সার্জিক্যাল ইন্টারভেনশন। হয়তো আগামী 20-30 বছরে হয়তো যখন স্টেম সেল থেরাপি আরো যখন অ্যাডভান্স করবে, তখন এই ভাল্বগুলো ল্যাবেই গ্রো করা হবে এবং প্রতিস্থাপন করা হবে উইদাউট রিজেকশন। হ্যাঁ, ট্রান্সপ্ল্যান্টের মূল সমস্যা হচ্ছে যে বডিটাকে রিজেক্ট করে দেয় আনলেস ইউ সাপ্রেস দি ইমিউনিটি। তো সেগুলো থেকে বাইপাস হওয়ার জন্য স্টেম সেল থেকে, পেশেন্টের স্টেম সেল থেকে নিয়ে ল্যাবে যদি আমরা ভাল্ব বানাতে পারি, তাহলে সেগুলো কিন্তু আস্তে আস্তে এই ট্রিটমেন্ট, এই প্রোটোকলগুলোকে আরো এনহ্যান্স করবে। এগুলো ফিউচারিস্টিক। তো বেশ কিছু রিসার্চ হচ্ছে, তার মধ্যে একটা রিসার্চ হচ্ছে যে অনেক কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেগুলো আসলে আমাদের পেটে যে ব্যাকটেরিয়াম, যে কলোনি অফ ব্যাকটেরিয়াস, তার মধ্যে হার্মফুল ব্যাকটেরিয়া এগুলো ডেভেলপ করার কারণেই হয় বলে বিজ্ঞানীরা অনেকদিন ধরে সন্দেহ করছিলেন। কিন্তু এই রিসেন্ট রিসার্চে, অ্যাজ অফ ইয়েস্টারডে, এটা আমাদের এই দেশেই একটা রিপোর্ট এসছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে দেখা যাচ্ছে যে আসলে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকেই আহ, মানুষের কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। তাহলে আমরা দেখে নিই, 12 ধরনের ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা হচ্ছে, যে যে ব্যাকটেরিয়াগুলো মানুষের পেটে জন্ম নেওয়ার ফলে বিষাক্ত ব্যাকটেরিয়া থেকে, এই রিপোর্টে বলা হচ্ছে, নানা রকম কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার দেখা দিতে পারে। তো সেগুলোকে নাম দেওয়া হচ্ছে জেকুল অ্যান্ড হাইড ব্যাকটেরিয়া। অর্থাৎ আমরা ফ্রেন্ডলি ব্যাকটেরিয়ার কথা শুনেছি, এখন বিজ্ঞানীরা বলছেন যে এই যে বিশেষ প্রজাতির যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো যাদের পেটে বেশি, তাদের কিন্তু এই রোগগুলো হওয়ার সম্ভাবনাও বেশি। অর্থাৎ গার্ড ব্যাকটেরিয়ার সাথে কার্ডিয়াক ডিজিজের একটা ঘনিষ্ঠ সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে। হয়তো একটা সময় যখন রিসার্চটা আরো ডেভেলপ হবে, এগুলো আমরা এইটার বেসড হয়তো আমরা আরো থেরাপিউটিক্স দেখতে পাবো। এগুলো এখনো রিসার্চের অবস্থায় আছে। তো যারা অস্বাস্থ্যকর খাবার খায়, ন্যাচারালি তাদের শরীরে ভালো যে ব্যাকটেরিয়াম সেগুলো সব মরে যায়। বিশুদ্ধ ন্যাচারাল যে ফাইবার, সেগুলোর অভাবে মানুষের যে লাইনিং, এগুলো নষ্ট হয়ে যায়, উপকারী ব্যাকটেরিয়া এগুলো নষ্ট হয়ে যায়। এমনকি মানুষের যে ইমোশনাল হেলথ, লাইক কে সিম্প্যাথেটিক হবে, এমপ্যাথেটিক হবে, এটাও কিন্তু ব্যাকটেরিয়া কন্ট্রোল করে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। এবং খুব আশঙ্কাজনকভাবে উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে মাত্র 6%, মাত্র 6, অর্থাৎ 100 জনের মধ্যে 6 জনের পেটে ভালো এই ব্যাকটেরিয়া গুলো আছে, বাকি 94 জনের পেটেই এই ব্যাকটেরিয়া গুলো নেই, বিকজ অফ জাঙ্ক ফুড কালচার। তো এবার একটু প্রসঙ্গটা একটু চেঞ্জ করে ফেলি। আপনারা স্ক্রিনের মধ্যে একটা খুবই সুন্দর একটা ফুলের এবং হার্বের একটা ছবি দিয়েছি। এটা একটা কুইজ, আপনারা চ্যাট বক্সে দিতে পারেন এটার নাম যদি আপনারা জানেন। এই হার্বটা আমাদের ইউরোপিয়ান ক্লাইমেটে জন্ম নেয়। এটা এখানকার হার্বাল প্রচলিত পদ্ধতিতে গত কয়েকশো বছর ধরে এটা চা হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এটার চা আমরা ফুল এবং পাতা থেকে এবং ফল থেকে শুকিয়ে আমরা চা আকারে এটা ইউরোপে কিনতে পারি অ্যাজ এ হার্বাল টনিক। কেউ যদি নাম বলতে পারেন, আপনারা চ্যাট বক্সে দেন। খুবই উপকারী একটা হার্ব, এটার বিষয়ে আমার প্রচুর কাজ করা আছে, আমি বলে দিব একটু পরেই। তো এটা আপনারা সবাই জানেন, এটার নাম ক্র্যাটেজিয়াস অক্সিকান্থা। এই যে পাবমেডে কিন্তু রিসেন্টলি না, এই একটা টাইটেল আমি দেখাচ্ছি, এরকম প্রচুর এরকম পাবমেডে আপনারা
স্টাডিজ পাবেন। হথর্ন, ট্র্যাটিজিয়াস অক্সিকান্থা, যেটা ল্যাটিন নেই, হথর্ন বেরি নামেই পরিচিত ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে। এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। এটা যদিও হোমিওপ্যাথিক বইগুলোতে বলা হয় মাদার টিংচার হিসাবে, কিন্তু ইউরোপে কিন্তু এটা চা হিসেবে বিক্রি হয়, এবং আজ থেকে না, প্রায় মোর দ্যান 100 ইয়ার্স ধরে মানুষ কিন্তু এটা ব্যবহার করে। যথেষ্ট যথেষ্ট ভালো, এবং এটা কিন্তু ব্লাড থিনার হিসেবে ব্যবহার করা হয়। হুম চা হিসাবে এবং ব্লাড থিনার হিসাবে। তো আজকে আমরা যে কেসগুলো দেখব, সেখানে দুটো ধরনের কেস থাকবে। একটা কেস থাকবে শুধুমাত্র মোডালিটিস বেসড, আর একটা থাকবে টোটালিটি বেসড। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দুটো কেস, একটা মোডালিটিস বেসড আর একটা হচ্ছে টোটালিটিস বেসড। তো চলুন দেখি। তো যে কোনো হোমিওপ্যাথিক কেস, আপনি সেটা কার্ডিয়াক কেস হোক, নেফ্রোলজির কেস হোক, গায়নক কেস হোক, আমরা সবসময় সিনার্জিস্টিকলি সিমটমগুলো নেব। অর্থাৎ যখন আমরা যে রেমেডির দিকে যাব, সেই রেমেডির জিনিয়াস, অর্থাৎ তার যে মূল যে সারাংশ, সেটা মিলতে হবে, মোডালিটি মিলতে হবে, জেনারেলস মিলতে হবে, তার স্ফিয়ার অফ অ্যাকশন মিলতে হবে, এবং সেটার মধ্যে সেইটা কোন স্তরের প্যাথোলজিকে সে কাভার করে, লেভেল অফ দি সিস্টেম, কিংডম, এবং এই মায়াজম কিন্তু এই ম্যাচিং হতে হবে সিস্টেমের আন্ডারে। এই ক্রাইটেরিয়াগুলো যদি একটা মিলে, একটাই বেশ, মায়াজম আপনি মিলালেন। এবং সিমটম টোটালিটির মধ্যে ক্যারেক্টারিস্টিক সিমটম মিলতে হবে, কিনোট মিলতে হবে, আর যেখানে টক্সিকোলজি এবং প্রুভিং ডেটা অ্যাভেলেবল, সেখানে সেটার সাথে কিন্তু সদৃশ থাকতে হবে। তার মানে হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনটা সেটা আপনি কার্ডিওলজিতেই করেন, আর আপনি নেফ্রোলজিতেই করেন, গাইনেকোলজিতেই করেন, আর নিউরোলজিতেই করেন, আমি এই সিরিজটাতে যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই সিনার্জিস্টিক প্রিন্সিপাল থাকতেই হবে। এটা হোমিওপ্যাথির ফান্ডামেন্টালস। তো সেটাই আমরা আজকে দুই ধরনের কেস দেখব। তো প্রথম কেস খুবই চমৎকার একটা কেস। এটা রিসেন্ট কেস এবং ফলো আপ কেস। আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা কেসের ফলো আপ আছে। তো এগুলো সলভড কেস অ্যান্ড ফলোড আপ কেস। তো ইনি একজন ভদ্রমহিলা, 40 বছর বয়স, ফিমেল পেশেন্ট। তিনি এই 2025 সালেই অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অ্যাঞ্জাইনা পেইন আর কি, অর্থাৎ অ্যাঞ্জাইনা পেইনটা আসলে কার্ডিয়াক প্রবলেমগুলোর ইনিশিয়াল স্টেজ। অ্যাঞ্জাইনার অনেকগুলো স্টেজ হয়, ধীরে 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 যত এই ব্লকেজগুলো বাড়তে থাকে বা স্টিফনেস বাড়তে থাকে বা কার্ডিওমায়োপ্যাথি এর সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, তত কিন্তু ধীরে ধীরে এই প্রবলেমগুলো বাড়তে থাকে। তাহলে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের এমনি সিমটোম্যাটিক প্রেজেন্টেশনটা কিভাবে হবে, যে ব্যথাটা বুকের বাম পাশ থেকে পেছনের দিকে যাবে অথবা হাত বেয়ে নিচের দিকে আসবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনা পেক্টোরিসের প্রেজেন্টেশন। আপনাকে সিমটম যখনই বলবে, আমার ব্যথাটা এখান থেকে, ব্যথাটা পেছনের দিকে যাচ্ছে, আবার কেউ কেউ বলবে না, ব্যথাটা মাঝে মাঝে হাতের দিকেও আসে। দ্যাট ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যাঞ্জাইনা পেক্টোরিস। তাহলে কার্ডিয়াক কেসে যখন আপনারা পেশেন্ট আসবে, তখন লোকেশন, সেন্সেশন, মোডালিটি অ্যান্ড কনকমিটেন্ট, এর সাথে কি বলবে ডাক্তার? বলবে হিন্দি, মানে হিন্দিতে যদি বলে ঘাবড়াহাট হচ্ছে, বাংলায় কি বলবে, যে আমার মনে হয় যে মৃত্যু ভয়টা বলবে না সরাসরি, বলে যে আমার মানে আশঙ্কা হয়, এই জায়গাটা খুব অস্বস্তি লাগে, এরকম তারা কিন্তু বলবে। তো কার্ডিয়াক সিমটমে ঘাবড়াহাট, এই যে আনজান যে ভাব, এবং এই যে প্রেজেন্টেশন, যেটা আপনারা জানেন ক্যাকটাসে চেপে ধরতেছে, আমরা বলি না যে চেপে ধরতেছে, এটা কিন্তু টিপিক্যাল প্রেজেন্টেশন। কিন্তু চেপে যে আপনার শুধু এখানে ধরবে তা কিন্তু নয়। কিছু কিছু কেস কোথায় হবে, এখান থেকে গলায় চেপে ধরবে। কিছু কিছু কেস কোথায় চেপে ধরবে, তোয়ালে চেপে ধরবে। এটা কিন্তু ভোলা যাবে না। কিছু কিছু কেস কি হবে, রেকটাম অ্যান্ড ভ্যাজাইনা চেপে ধরবে, ইউরিথ্রা চেপে ধরবে। কাজে বইয়ে লেখা আছে যে ক্যাকটাস মানে হাত দিয়ে এরকম করে ধরা, তা কিন্তু নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকে একটা ক্লিনিক্যাল টিপ দিয়ে দিলাম, যখন কার্ডিয়াক কেস আমরা পাবো, তার প্রেজেন্টেশন, কারণ অ্যাঞ্জাইনা পেক্টোরিসের কোনো নির্দিষ্ট কোনো রোগ ওষুধ নেই। এটার 15 থেকে 20টা 100টা ওষুধ রেপার্টরিতে দেখাতে পারে। তাহলে কি আমি সব ধরে দেব? নো।
আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স লোকাল সিমটম মোডালিটিস প্রেজেন্টেশন উইল ডিকটেট। হ্যাঁ, তাহলে আমি যে প্রেজেন্টেশনটা বললাম অ্যাঞ্জেনা পেক্টোরিসের টিপিক্যাল প্রেজেন্টেশন, যখন বাম পাশে ব্যথা হবে, চেপে ধরবে বা ব্যথা হবে, সেটা পেছন দিকে যাবে, ডেলটয়েড মাসলের দিকে যাবে, অথবা হাত বেয়ে নিচের দিকে আসবে, যেটা গ্রেড 2 অ্যাঞ্জাইনা, গ্রেড 3 অ্যাঞ্জাইনা। হ্যাঁ, নিচের দিকে আসবে। গ্রেড 1-এ সাধারণত নিচে আসে না, প্রথম দিকে এটা পেছনের দিকেই যায়। ব্যাক পেইন সে বলবে যে পেছনে ব্যথা হচ্ছে বা এই পিঠের পেছনে ব্যথা হচ্ছে, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। তখনই আমরা জানবো এটা অ্যাঞ্জাইনা পেক্টোরিসের প্রেজেন্টেশন। প্যাথোফিজিওলজি অনেক রকম হতে পারে, অনেক রকম কজ হতে পারে। সেগুলো যারা কার্ডিয়াক, যারা ভালো করে লেখাপড়া করবেন, আপনারা টেস্টে পাঠাতে পারেন। অ্যাডভান্স টেস্ট দিলে দেখা যাবে হয়তো তার যে সবকিছু চেপে আসতেছে, যেটা আপনার স্টিফনেস, আর্টেরিয়াল স্টিফনেস বেড়ে যাচ্ছে, অথবা ব্লকেজেস আমরা যেটা বাংলায় বলি, হ্যাঁ, ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে, কোলেস্ট্রল ক্যালসিয়াম কমপ্লেক্স ডিপোজিট হচ্ছে, স্টিফনেস বাড়তেছে, অনেক কারণ হতে পারে, মাল্টিপল কজেস থাকতে পারে। আবার অনেকের কারোর এই অ্যাঞ্জাইনা কিন্তু বিকজ অফ ভেরি লং টার্ম স্ট্রেস অ্যান্ড অ্যাড্রিনালিন, যে কর্টেক্স, যে অ্যাড্রিনালিন যে কন্টিনিউয়াসলি ব্লাড স্ট্রিমে থাকার ফলেও কিন্তু এই প্রবলেম কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করতে পারে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস ইজ অ্যান আর্লি সাইন অফ হার্ট ডিজিজ। যে আজকে অ্যাঞ্জাইনা পেক্টোরিস দেখা দিল এবং এটা যদি আনকন্ট্রোল থাকে 2 বছর 4 বছর, তাহলে কিন্তু সে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিভিএ ইভেন্ট তার হতে পারে, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট তার হতে পারে। তার মানে আমি সিমটোমেটিক শুধু ম্যানেজমেন্ট করে দিচ্ছি, হোমিও ওষুধ দিয়ে আমি ব্যথা কমিয়ে দিচ্ছি বা সে পেইন কিলার খাচ্ছে, এটা কিন্তু মারাত্মক একটা ভুল কাজ হবে। হ্যাঁ, আমরা প্রথমে এটা ম্যানেজ করে প্রথমেই আমরা কার্ডিয়াক অ্যাসেসমেন্টের জন্য পাঠাবো। ঠিক আছে না? তাহলে আমরা আজকে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের প্রাইমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। তো এই পেশেন্টের এগুলোই আছে। পেইন এক্সটেন্ডস টু হ্যান্ড, 40 বছর বয়স, এটা অনেকদিন ধরে সে প্রবলেম ফেস করছে। শোল্ডার, ফিঙ্গার, এক্সারশন অ্যাগ্রাভেশন, কমন সিমটম। হাঁটতে গেলে বাড়ে না, এরকম কি কখনো কার্ডিয়াক পেশেন্ট পাবেন? ভেরি ফিউ। হাঁটা চলা, কাজে এটা কমন সিমটম। চেস্ট পেইন, কমন সিমটম। কিন্তু ক্যারেক্টারিস্টিক সিমটমটা কি? পেইন এক্সটেন্ড টু দ্য হ্যান্ড। যদি কি বলতো পেইন এক্সটেন্ড টু দ্য থ্রোট, তাহলে কি হতো? অন্য ওষুধ ভাবতাম। যখনই আমাকে বললো পেইন এক্সটেন্ড টু দ্য হ্যান্ড, তখনই আমার কিন্তু মেটেরিয়াতে মাত্র কয়েকটা ওষুধ চলে আসতেছে। যদি বলতো না আমার চোকিং হচ্ছে, তাহলে অন্যরকম। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এইটাই কেস, আমাদের এইভাবে কেস নেওয়া হলো। যেটা আমি আগেও বলেছি, সবই নিতে হবে। পেশেন্টের মধ্যে যেটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তার কিছুটা সাপের ভয় আছে এরকম। তার লোকেসিটি, এটা আমি বলেছি যে ফিজিশিয়ানের অবজারভেশন স্কিল থাকতে হয় কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনে। শি ওয়াজ লোকেশিয়াস অ্যান্ড শি ওয়াজ সাসপিশিয়াস। হ্যাঁ, সে সহজে হয়তো কাউকে বিশ্বাস করে না, স্বামীকে সন্দেহ করে, মেনোপোজাল লেডি। হ্যাঁ, তখন কিন্তু আমরা ল্যাকেসিস বা অফিডিয়া গ্রুপ ভাবতেই পারি। সেটাই হয়েছে, আমরা এই যে ল্যাকেসিস ভেবে ফেলেছি। এবং তার মধ্যে আরো কিছু কনফার্মেটরি সিমটম নিতে হবে ল্যাকেসিস প্রেসক্রিপশনের জন্য। সেটা হচ্ছে যে সে লুজ ক্লোদিং পছন্দ করবে, তাই না? ভেরি ভেরি ফিউ পেশেন্ট তারা বলবে যে না, আমার টাইট ক্লোদিং এ কোনো অসুবিধা হয় না। ওফিডিয়া গ্রুপের একটা বড় একটা মানে আমি আপনাদেরকে যেটা দেখালাম যে একটু আগে, সিমটম সিনার্জি ট্রায়াঙ্গল, তার ওফিডিয়া গ্রুপ প্রেসক্রিপশনের জন্য ক্লোদিং ইনটলারেন্স ওয়ান অফ দি ক্রাইটেরিয়া। ক্লিয়ার ভয়েন্স থাকতে পারে, প্রফেসি যেটাকে আমরা বলি, জেলাসি এটা থাকে কম আর বেশি, অ্যানিমাল কিংডমের রেমেডিতে এটা থাকে। এটা পেয়ে গেলেন, ফার্স্ট কেস এটাই। তো চলুন এবার আমরা প্রেজেন্টেশনে ফেরত যাই। তো এই কেসটা আমরা LM2 থেকে শুরু করে 6-এ যে এই কেসটা এন্ড হয়ে গেল। তো আজ পর্যন্ত এই কেসটা এখনো সুস্থই আছে এই লেডি, আর কিছু দিতে হয়নি। ঠিক আছে, তো দিস ওয়াজ দি ফার্স্ট কেস অফ অ্যাঞ্জাইনা পেক্টোরিস, কেস 1। আচ্ছা, এই দ্বিতীয় কেসটা, এটা আমার যিনারা টিচার, ওনারা এই বছরই ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করেন
এটা ওনাদের হসপিটাল, হোমিওপ্যাথিক হসপিটাল। তো সেখানে ওনারা 2025 সালে একটা কার্ডিয়াক জার্নাল, কার্ডিওলজির উপরে, সেটাতে এই কেসটা, আমার একটা কেস ওনারা পাবলিশ করেছেন, সেটাই আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। এটা একটা ইন্টারন্যাশনাল জার্নালের কেস, আমার নিজের কেস উইথ ফলো আপ, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি। আচ্ছা, এই কেসটা, এটা 2020 সালের কেস। এটা খুবই ইন্টারেস্টিং একটা কেস। এটা আমি বেশ কয়েকটা জায়গায় পাবলিকেশন করেছি, আমাদের লন্ডনে আমার এটার পাবলিকেশন আছে। তো এটা আমার রিসেন্টলি ইন্ডিয়াতে আমি আমার টিচারের যে জার্নাল সেটাতেও এসছে। এটা থেকে অনেক কিছু শেখার আছে, এই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম 2020 সালে এই 14 বছর বয়স্ক একটা মেয়ে স্কুলে যায়। তো তার বাবা আমার সাথে যোগাযোগ করেন, তখন কোভিড টাইম ছিল। তো যে প্রেজেন্টিং কমপ্লেইন্টস এই কেসে, সেটা হচ্ছে অ্যাকিউট প্যালপিটেশন অ্যান্ড চেস্ট ডিসকমফোর্ট। তো যে সময়ে যোগাযোগ করা হয়, অলরেডি এটা 2-3 বছর ধরে এই বাচ্চাটা এরকম চলছে আর কি। তো যোগাযোগ করার কারণটা হচ্ছে যে স্কুলে কিছুদিন আগে ব্যথা এত বেড়ে যায় বুকে, যে সে আসলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েছিল, তখন অজ্ঞান হয়ে যায়। তখন স্কুল থেকে আবার অ্যাম্বুলেন্সে করে পাশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন কার্ডিওলজিস্ট তাকে দেখে নানা রকম ওষুধ টষুধ দেওয়া হয়, টেস্ট করা হয় অফকোর্স, এবং ওষুধপত্র খাওয়া শুরু হয়। কিন্তু আসলে ওই বাচ্চার যে সমস্যা, কার্ডিয়াক যে প্রবলেম, তো সেটা কিছুতেই যায় না। তো এই বাচ্চার যে বাবা, উনি আমার বিশেষ পরিচিত একজন ব্যক্তি, এবং তার একটাই মেয়ে। তো উনি খুবই আসলে ভেঙে পড়েন, বাচ্চা অলমোস্ট ডিসেবলড অবস্থা আর কি। তো ওই অবস্থায় কেস নেওয়া, ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং কেস, এই কারণেই দেখাচ্ছি। তো চিফ কমপ্লেইন্টস ছিল হচ্ছে এক্সট্রিম পালপিটেশনস, তো ফিজিক্যাল এক্সারশন, অ্যাগ্রাভেশন। এমনকি ও বলল যে, যখন কথা বললাম, যে সামান্য কিছু স্কুলে হাঁটতে গেলেও, বাসা থেকে স্কুলে হেঁটে গেলেও সে অসুস্থ হয়ে যায়, সিঁড়ি বেয়ে উঠতে পারে না। হ্যাঁ, এবং এই যে ব্যথা, তীব্র যে যন্ত্রণা, এই ব্যথা কিছুতেই ভালো হয় না। এই যে আনএবল টু লাই অন দি লেফট সাইড ডিউরিং অ্যাটাক, এটা কিন্তু কমন সিমটম। হ্যাঁ, এটা মনে রাখবেন, কারণ হার্টটা বাম পাশে থাকে, ব্যথার পাশে চেপে শুলে বাড়বে, এটাই কমন। কিন্তু যেটা আনইউজুয়াল, সেটা হচ্ছে লাইং অন হার ব্যাক, অর্থাৎ চিত হয়ে শুলে তার এই ব্যথাটা কিছুটা রিলিফ বোধ করে। এছাড়া সে যেভাবেই চলাফেরা করুক, তার কিন্তু এই ব্যথাটা বাড়তেই থাকে, এবং তীব্র ব্যথা, আহ, মানে কোনো মিডিয়াম গ্রেড ব্যথা না। ব্যথার স্কোর করা গেলে দেখা যাবে 10-এর মধ্যে 8-9, তীব্র, ভেরি শার্প পেইন, এবং হার্ট রিজনে পেইন, এক্সট্রিম প্যালপিটেশনও থাকে। এটাই হচ্ছে তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। কিন্তু মজার ব্যাপার হলো যখন তাকে কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করা হলো, কার্ডিওলজিস্টরা তাকে দেখলেন, এই যে কিছু ইসিজি, এগুলো সব নর্মাল আসছে। এটাই হচ্ছে মজার ব্যাপার, যে এগুলো নর্মাল আসলো। তো এখানে আমি কিছু জিনিস বলে দিই। এখানে অবজারভেশন দিচ্ছে, আহ, এই যে দেখেন, গুড লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফাংশন, নর্মাল ভালভ, অর্থাৎ ভালভ ইনকম্পিটেন্সি নাই, নো পি। সেরকম একটা কার্ডিয়াক যখন অ্যাসেসমেন্ট করা হয়, তখন কিন্তু এখানে চলে আসে, যদি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশনের কোন একটা প্রবলেম থাকতো, তাহলে কিন্তু এটা বোঝা যেত। তার এটা মোর দ্যান 55% আছে, সো নট এ প্রবলেম। হুম, 66.84। তো সবই ঠিক আছে। এছাড়া ভালভের যে মুভমেন্ট, সেগুলো সব ঠিক আছে। তার মানে ফিজিক্যালি তার কোনো ড্যামেজ নেই, হার্টের ভালভুলার কোনো ড্যামেজ নেই। এটা কিন্তু মনে রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট কার্ডিয়াক কেস করতে গেলে, ভেরি ইম্পর্টেন্ট।
তো তাকে যে মেডিকেশন দেওয়া হচ্ছে সেই মেডিকেশনে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে পাস্ট মেডিকেল হিস্ট্রিতে কি নিতে হবে আমি আগেও বলেছি প্রথম দুটো ক্লাসে। পাস্ট হিস্ট্রি অফ ডিজিজ নিতে হবে। অনেক মারাত্মক রোগ থেকে মানুষের হার্টের ভালভ নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা মারাত্মক কজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস যে ভাইরাস, তার ইনফেকশন। গলাতে বারবার সোর থ্রোট হচ্ছে, সেটা আস্তে আস্তে 3টে জায়গায় ড্যামেজ করে। তার মধ্যে একটা ড্যামেজ হচ্ছে কার্ডিয়াক ভালভ ড্যামেজ হয়ে যায়, ভালভটাকে ইনকম্পিটেন্ট করে ফেলে। সেই ভালভ থেকে আবার রিগার্জিটেশন হয়, ভালভুলার ডিসঅর্ডার তৈরি করে। হুম। তো পাস্ট মেডিকেল হিস্ট্রিতে শুধু সিজনাল কাফ অ্যান্ড কোল্ড পাওয়া গেল। আম, তার 18 মাসের মধ্যে একবার জ্বর এসে গেছে, হুইচ ইন্ডিকেটস যে তার শরীরের ভাইটালিটি ঠিক আছে। এটা ভিতরলুকাসের স্কেল থেকে আমরা জানি, আমি প্রথম দিকের ক্লাসগুলোতে কভার করেছি। নো মেজর ইলনেস ডিউরিং চাইল্ডহুড, ভেরি গুড ইন্ডিকেশন যে এই পেশেন্ট হোমিও ট্রিটমেন্টেই সুস্থ হওয়া উচিত। মেন্টাল এন্ড ইমোশনাল স্টেটে সে একটা তার পাওয়া গেল যে এক্সাম অ্যাংজাইটি আছে, এটা তো খুবই স্বাভাবিক। কোনো ফোবিয়া নাই, কোনো ফিয়ার নাই, তাকে মারাত্মকভাবে জিজ্ঞেস করা হলো। সে ভেরি কমিউনিকেটিভ একটা ইয়াং ইয়াং পারসন। তো তাকে পাওয়া গেল থার্স্টি, থার্স্ট আছে কিন্তু কোল্ড কোনো পানি চায় না যে আমাকে ঠান্ডা পানি খেতে হবে। তার একটা জিনিস পাওয়া গেল যে সে কিছুটা ডিসলাইক ফর সুইটস। এছাড়া বাবার হাইপার টেনশন, মাদারের কোনো হেলথ ইস্যু নেই, এটাই পাওয়া গেল। তো কার্ডিয়াক ইভ্যালুয়েশন তো করা হয়েছে, আমি আগেই বলেছি, একটু দেখালাম যে সেটা কোনো কিছু পাওয়া গেল না। আমি লেভেল অফ হেলথের অ্যাসেসমেন্টে পেলাম যে গ্রুপ এ এর পেশেন্ট, গ্রুপ বি এর পেশেন্ট অ্যাট বেস্ট, ভেরি গুড ভাইটালিটি উইথ এ স্ট্রং পোটেনশিয়াল ফর রিকভারি। তো এই কেসটা আমি কমপ্লিট রেপার্টরিতে ওই সময় আমার কাছে যেটা ভার্সনটা ছিল সেটাতে আমি এটা করি। আমি এই কেসটা দেখি আনা যায় কিনা আপনাদের জন্য। না, এটা তো না। আম, একটু অপেক্ষা করেন, আমি দেখছি এটা। আচ্ছা, কোনো কারণে আমার এটা মনে হয় ডেটাটা, অপেক্ষা করুন। আচ্ছা, এটা মনে হয়, আচ্ছা, ওটা কোনো কারণে ওটা করাপ্টেড ছিল। না, এটাও না। আচ্ছা, যাই হোক, ফাইলটা
রিসেন্টলি আমি সফটওয়্যারটা করেছি, রিইনস্টল করা হয়েছে। আমার থেকেই দেখাই। এটা এইভাবে করিনি। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখে নিন। আমি এটা ওই সময় যে রেপার্টরাইজেশন তৈরি করেছিলাম সেটা। তো ওই সময় যে ভার্সন সফটওয়্যার ছিল সেটা আমি ব্যবহার করেছি ওই সময়। তো এই কেসটা আমি একটু আগে বলেছি যে মোডালিটিস দিয়ে ডিল করতে হবে। তাহলে আমি নিলাম প্যালপিটেশন, হার্ট এক্সারশন, অ্যাগ্রাভেশন, অ্যাসেন্ডিং স্টেয়ার অ্যাগ্রাভেশন, lying down amelioration, excitement emotional aggravation, tumultuous violent motion aggravation, exertion to the slightest. তাহলে আমি দেখেন এতগুলো সিমিলার মোডালিটি বেসড রুব্রিক নিলাম। কারণ কি এই কেসে এন্ট্রি পয়েন্টে এটাই কেসের দিকে তাকে এটার প্রতিচ্ছবিটা এইভাবেই আসলো। কারণ এই কেসে ক্লিয়ার কাট মোডালিটি আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে কয়েকদিন আগেই কমপ্লিট ডায়নামিক্স অর্থাৎ যারা এই যে কমপ্লিট রেপার্টরি তৈরি করে এর ভার্সেস অন্যান্য রেপার্টরির সুবিধা অসুবিধা নিয়ে বেশ কিছু আলোচনা হলো। আপনারা যারা ফলো করেন এগুলো ডিপার লেভেলে তাদের জন্য বলে রাখি, কমপ্লিট রেপার্টরিতে কিন্তু হার্ট চ্যাপ্টারটা অত্যন্ত ভালোভাবে কাভার করা আছে, যেটা আপনি কেন্টের রেপার্টরিতে এবং অন্যান্য কেন্টের রেপার্টরি আলোকে যেনারা অন্যগুলো অ্যাডভান্স করেছেন সেগুলোতে কিন্তু এই চ্যাপ্টারটা এত ভালোভাবে কাভার করা নেই। অর্থাৎ এই রুব্রিক গুলো আপনি যদি ফর অ্যাজ অ্যান এক্সাম্পল লেটস সে সিনথেসিসে আপনি দেখছেন বা কেন্টে দেখছেন, আপনি কিন্তু এই রুব্রিক গুলো এভাবে পাবেন না। তো এইটার জন্য আপনাকে কমপ্লিট রেপার্টরিদের যে প্রচেষ্টা সেটাকে কিন্তু সাধুবাদ জানাতে হবে। তো দেখেন এই কেসটাতে ন্যাচারালি 310টা রেমেডি চলে আসলো। একটা কেস তো এইভাবে সলভ হয় না। এই কেসে আপনি 310টা রেমেডি কি করে দেবেন? তো আমাদেরকে সবসময় ডিফারেন্সিয়াল অ্যানালিসিস করতে হয়, করে যতগুলো কম রেমেডির মধ্যে আনা যায় তখনই আমরা সেই মেডিসিনটাকে সিলেক্ট করি। তো এই সফটওয়্যারটাতে একটা বৈশিষ্ট্য আছে, কিছু ফিল্টার অ্যাপ্লাই করতে দেয়, যদিও ভেরি লিমিটেড, কিন্তু এর জন্য আপনাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন। মানে এখনই থেকে যদি শুরু করেন হয়তো চেষ্টা করতে করতে একটা সময়ে যে আপনারা বুঝতে পারবেন। এছাড়া কিন্তু এদের এদের যে সফটওয়্যার ইন্টারফেস এগুলো কিন্তু রেডিমেড এগুলো আসে না। অর্থাৎ আপনি রুব্রিক নেয়ার পরে আপনাকে প্রচুর ক্লিনিক্যালি নলেজ থেকে কোনটাতে আপনি এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে নিবেন এটা কিন্তু জানতে হয়, এবং এই সুবিধাগুলো সব রেপার্টরিতে ভালোভাবে দেয়া নাই। সেটা আপনি যত দাম দিয়েই কেনেন না কেন, কিন্তু ব্যাপারটা কিন্তু রেডিমেড না। অনেকে এটা ভুল বুঝে যে রেপার্টরিতে দেয়া মাত্রই যে প্রথম যে রেমেডি আসবো, প্রথম রেমেডি আসছে ফসফরাস। তা আপনি নিজেই বলেন এটা ফসফরাসের কি কেস আমি পেলাম, কিভাবে আমি, কেন আমি ডিজিটালিজ দেবো না? তাই না? আমি তো ডিজিটালিজও দিতে পারতাম। তো আমাকে তো এটা বুঝতে হবে যে আসলে এটা কিভাবে হবে। বা এখানে এই যে আয়োডাম আছে ফর এক্সাম্পল, ল্যাকেসিস আছে, কেন আমি এগুলো দিব না? এগুলো তো হার্টের রেমেডি হিসাবে পরিচিত, তাই না? ডিজিটালিস পরিচিত, ল্যাকেসিস পরিচিত। এখানেই আছে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রজ্ঞা, অভিজ্ঞতা সম্মিলন ঘটে এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স মোর ইম্পর্টেন্টলি। তাহলে সেটাই আপনারা দেখে নিন যে কিভাবে এগুলো কেস ডিল করা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা যে এভাবেই সব কেস এভাবে তা না। হোমিওপ্যাথিতে প্রত্যেকটা কেসই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন, প্রত্যেকটা কেস। তো আমি এই 4টা সিমটমকে বললাম যে কেসে থাকতেই হবে। সিঁড়ি বেয়ে উঠতে গেলে বেড়ে যাচ্ছে, শুয়ে পড়লে কমে যাচ্ছে, এবং ভায়োলেন্ট টুমুলচুয়াস মোশন অ্যাগ্রাভেট, পালপিটেশন যেটা, এটাও আমাকে থাকতেই হবে। এবং কি বললাম যে স্লাইটেস্ট এক্সারশন অ্যাগ্রাভেট। এই 4টার বাকি দুটোকে আমি বাদ দিয়ে দিলাম। এর মধ্যে রইলো কিন্তু আমি এটা নিলাম না। আমি ইচ্ছাকৃতভাবে আমি এই 4টাকে কিনোট সিমটম হিসেবে ধরে বললাম যে তুমি এখন দেখাও আর কোন কোন রেমেডি। তার মধ্যে দেখা যাচ্ছে ফসফরাস এন্ড স্পাইজিলিয়া 50-50, 50-50 এমসিকিউ চার্জের মধ্যে। তাহলে এখন আমার 310টা রেমেডি থেকে আমি দুটো রেমেডির মধ্যে চলে আসলাম। এই যে আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা কিভাবে এগুলো নিয়ে চর্চা করবেন তার একটা ধারণা দিচ্ছি। এই 50-50 কে আমি আন্দাজে একবার এটা দিয়ে দেখবো একবার এটা দিয়ে দেখবো তা কিন্তু নয়। আমাদেরকে রেমেডি, মেটেরিয়াল, ডিফারেন্সিয়াল মেটেরিয়াল নলেজ, এইখানেই কিন্তু রেপার্টরির কাজ এটুকুন কিন্তু শেষ। এখন শুরু হলো মেটেরিয়াল মেডিকার কাজ, যেটা আসল কাজ। তার মানে রেপার্টরি আমাকে ইঙ্গিত করেছিল 310টা রেমেডি
সেখান থেকে আমি আরো আমার অভিজ্ঞতার আলোকে আমি সেটাকে দুটোতে নিয়ে আসতে পারলাম। এখন আমাকে আসল জানতে হবে যে কোন রেমেডিটা এই পেশেন্টকে দিতে হবে। তো সেটার জন্যই আমাদেরকে যেটা বলি আমরা যে কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকেল স্টাডির যে নলেজ, তো এইটাই আপনাকে স্টাডি করার মানে পরিশ্রম করতে হয়। তাহলে ফসফরাসের গাইডিং ইন্ডিকেশনটা কি দেখি আমরা? ইনফ্লামেশন অ্যান্ড ডিজেনারেশন অফ মিউকাস মেমব্রেন, এটা আমরা স্ফিয়ার অফ অ্যাকশন দেখে ফেলি। এবং আর একটা ফসফরাসে কি পাই? ডিস্ট্রাকটিভ মেটাবলিজম পাই। আচ্ছা, আর একটা কি পাই? যে এই পেশেন্ট তারা যখন ইয়াং পার্সন খুব দ্রুত লম্বা হয়ে যায়, টল, স্লেন্ডার, ন্যারো চেস্টেড, এরকম বইয়ে লেখা আছে। স্পাইজিলিয়াতে কিন্তু আমরা এরকম কিছু পাই না। আমরা পাই অ্যানেমিক পেশেন্ট পাই, ডেবিলিটেটেড সাবজেক্ট পাই, রিমেটিক ডায়াথিসিস পাই, স্ক্রোফুলাস চিলড্রেন পাই, স্ট্যামারিক ডিসপোজিশন থাকবে। কিন্তু এই স্পাইজিলিয়ার ওয়ান অফ দি প্রেজেন্টেশন ইজ এ ভায়োলেন্ট প্রেজেন্টেশন। ভায়োলেন্ট তার মানে স্পাইজিলিয়া লাইক কলোসিন্থ আমরা যখন স্টাডি করব, এই রেমেডির যে পেইন হবে ভায়োলেন্ট। স্পাইজিলিয়া, কলোসিন্থ, বারব্রিজ ভায়োলেন্ট পেইন রেমেডি। হ্যাঁ, এগুলো মাইল্ড না। ফসফরাসের কিন্তু এরকম কিছু প্রেজেন্টেশন আমরা কখনো জানি না। তো এই যে রেমেডিগুলো স্পাইজিলিয়া, কলোসিন্থ, এগুলো নোন ফর ভায়োলেন্ট পেইন, ভায়োলেন্ট প্রেজেন্টেশন। তার একটা কি বৈশিষ্ট্য এর প্রেজেন্টেশন? ইন্টেন্স পেইন, ইন্টেন্স পেইন। তো তাহলে আমরা এগুলো দাগ দিয়ে দিলাম, আমরা এখনো ডিফারেন্সিয়াল করছি। আচ্ছা, আরেকটা কি পেলাম? স্পাইজিলিয়ার স্ফিয়ার অফ অ্যাকশনের একটা স্ফিয়ার অফ অ্যাকশন হচ্ছে কার্ডিয়াক নিউরালজিয়া। কার্ডিয়াক নিউরালজিয়া লেফট সাইডেড অ্যাফেকশন, এটা তো কার্ডিওলজি, তো কার্ডিয়াক এরিয়া তো বাম পাশেই। এবং এর আরেকটা জিনিস আমরা বইয়ে কি পাই? ভিজিবল, অডিবল, ভায়োলেন্ট হার্টবিট। অর্থাৎ হার্টবিটটা এত তীব্র হতে পারে কিন্তু কোনো পেশেন্টে, যেন বইয়ে লেখা আছে বাইরে থেকে দেখলে দেখা যাবে যে সেটা যেন লাফাচ্ছে এই জায়গাটা। এরকম অবস্থায় কিন্তু ভায়োলেন্ট এরকম হতে পারে। কিন্তু আমরা ফসফরাসে কিন্তু এরকম কিছু পাই না। আমরা ফসফরাসে বার্নিং পাই, টাইটনেস পেতে পারি, কফ, যেখানে আমরা নিউমোনিয়া ডেভেলপ করে সেখানে যখন কার্ডিয়াক দিকে যায়, তো আমরা বার্নিংটাকে আমরা কিনোট হিসেবে পাই ফসফরাসের একটা ওয়ান অফ দি প্রেজেন্টেশন। আর স্পাইজিলিয়াতে আমরা কি পাই? ভায়োলেন্ট প্রেজেন্টেশন, ভায়োলেন্ট প্রেজেন্টেশন অফ দি হার্ট মাসল, ভায়োলেন্ট প্রেজেন্টেশন অফ চেস্ট, হ্যাঁ, অডিবল হার্টবিট, ইন্টেন্স ভায়োলেন্স পেইন, আমরা এগুলো কিন্তু পাচ্ছি আমরা স্পাইজিলিয়া। এখান থেকে আমরা বুঝে গেলাম আমরা খুব অন্যরকম মাইন্ড টাইন্ড মেথডের কোনো সিমটম তো পেলামই না, কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল প্যাথোলজির উপর দিয়ে, ফিজিক্যাল প্রেজেন্টেশন দিয়ে, স্ফিয়ার অফ অ্যাকশন দিয়ে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই পেশেন্টের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি অ্যাকচুয়ালি স্পাইজিলিয়া। এবং যখন স্পাইজিলিয়ার ক্লিনিক্যাল সিমটম, অর্থাৎ এ যাবৎকালে স্পাইজিলিয়া যে ব্যবহার হয়ে আসছে সেটার মধ্যে অ্যানজাইনা, অ্যারিথমিয়া, পেরিকার্ডাইটিস, নিউরালজিয়া, এগুলো কিন্তু আমরা ওয়ান অফ দি নন স্ফিয়ার অফ অ্যাকশন। তার মানে আমি বরাবরই যে আপনাদেরকে বলে আসছি যে স্ফিয়ার অফ অ্যাকশন ইটসেলফ কিন্তু একটা গ্লোবাল রুব্রিক। স্ফিয়ার অফ অ্যাকশন ইটসেলফ ইজ এ গ্লোবাল রুব্রিক, এটা আপনারা মনে রাখবেন। তাহলে এই প্রেসক্রিপশনটা এবার দেখে নিই। স্পাইজিলিয়া 200C মার্চ 2020 সালে দেওয়া হলো 2 ডোজ, এবং বলা হলো যে 7 দিনের মধ্যে জানাতে। কারণ আমি কেসটাকে আমি 7 দিনের বেশি ফলো আপ স্কিমে রাখতে চাচ্ছিলাম না। এত বেশি ডিমান্ডিং কেস ছিল যে এটা একদিনও মানে এখান থেকে চোখ উঠানোর সম্ভব হয়, একটা পেশেন্ট মারাই যাচ্ছে বলতে গেলে, মানে পুরো পরিবার একটা কান্নাকাটির অবস্থা, এমন অবস্থা। আচ্ছা, যাই হোক, তো যে রিপোর্টটা পাওয়া গেল সেটা হলো যে মার্ক ইমপ্রুভমেন্ট। এই বাচ্চা নিজেই আমাকে বলেছে, ওর বাবা বা কাউকে দিন, সে নিজেই বলা ছিল যে তুমি ফিডব্যাকটা দেবা, সেই দিয়েছে। আচ্ছা, অর্থাৎ প্রথম প্রেসক্রিপশনে আপনি জেনে গেলেন, তার মানে ইয়োর মেডিসিন চয়েস ইজ কারেক্ট, যেহেতু এটা মার্ক ইমপ্রুভমেন্ট হচ্ছে। 70%, 60% পেইন ইজ বেটার। আচ্ছা, তাহলে প্ল্যান কি হলো? যে ঠিক আছে, স্পাইজিলিয়া এখন 15 দিন পর পর তুমি নাও বা আপনি নেন, আপনারা দেন, এইভাবে। এটাই কিন্তু এই প্ল্যানটা বলে দেওয়া হলো। তো মার্চ থেকে দেখেন এর পরের ফলো আপ আসলো 14ই নভেম্বর। দীর্ঘ অলমোস্ট লাইক মার্চ, জুন, মে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অলমোস্ট 8 months later, অলমোস্ট। তো লাস্ট 7 months
বলল যে তার হাঁটা চলা যে টিউশনিতে যেতে পারতো না, বলল যে স্যার আমার সবকিছু চলে গেছে, পেইন এগুলো নেই বললেই চলে, এবং গত 7 মাসের মধ্যে এই জিনিসগুলো আর আগের মতো দেখা দেয়নি। এই সময়ে যে আমি ওই সময় অ্যালোপ্যাথিক রেমেডি গুলো সম্পর্কে খুব একটা ভালো জানতাম না, তো আমি বলেছিলাম যে যেহেতু কার্ডিওলজিস্টের অধীনে আছে আমি এগুলো বন্ধ করে দিইনি, এগুলো চলছিল। তো এই পর্যায়ে যে আমি ওষুধগুলো বন্ধ করে দিলাম। আমি বললাম যে সমস্ত অ্যালোপ্যাথিক যে রেমেডি সেগুলো সব বন্ধ করে দিতে হবে, এবং এই পর্যায়ে এসে আমি স্পাইজিলিয়া মান্থলি করে দিলাম। ঠিক আছে, আরো চলবে মান্থলি। আচ্ছা, ডিসেম্বর 2020 সালে রিপোর্ট পাওয়া গেল যে বাচ্চা খেলাধুলা করছে, ব্যাডমিন্টন এবং সিঁড়ি বেয়ে হাঁটছে, কোনো অসুবিধা নেই, যেটা আগে সে এক পাও হাঁটতে পারতো না। অর্থাৎ এখান থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে বা স্কুলে থেকে টিউশনিতে যেতে কোনোটাই সে পারতো না ব্যথা ছাড়া। তো 2020 ডিসেম্বরে তাকে বলা হলো কন্টিনিউ করো মান্থলি। আমি পোটেন্সি কিন্তু বাড়াচ্ছি না, মোস্ট ইম্পর্টেন্টলি আমি কিন্তু পোটেন্সি বানামে যাইনি, কারণ যে পোটেন্সি, যে গোল্ডেন রুল অফ কেন এবং যে মারুতিরা যেটা আপনাকে পেশেন্টকে আরোগ্য দিয়েছে, ডু নট লিভ দ্যাট পোটেন্সি বিহাইন্ড। আচ্ছা, জানুয়ারি 2021, নো কার্ডিয়াক সিমটম। কিছু এক্সাম রিলেটেড পরীক্ষা আসতেছে, এই জন্য কিছু প্রেশার যাচ্ছে। এই সময় যে আমি ওষুধটা বন্ধ করে দিলাম, তো আমি বললাম ভালো মতো খাওয়া দাওয়া করো, একটু ঠিক মতো চিন্তা ভাবনা করো, মাইন্ডফুলনেস, নিজের দিকে ধ্যান দাও, কিন্তু ওষুধ আর লাগবে না, আপাতত ওষুধ বন্ধ। আচ্ছা, মার্চ 2022, তো এটা গেল জানুয়ারি 2021-এর ফলো আপ। এরপরে 1 বছর পরের ফলো আপ, আবার যোগাযোগ করলো তারা, সবকিছু নর্মাল, সিমটম ফ্রি, স্কুল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং তাকে এই সময় আমি কেসটা ডিসচার্জ করে দিলাম। আচ্ছা, এই কেসটা আপনাদের কাছে পাবলিশ করার আগে এবং আমার টিচারের কাছে পাবলিশ করার ওনার জার্নালে আমি লাস্ট আপডেট নিয়েছি অগাস্ট 2025-এ। আজ পর্যন্ত এই ব্যথা আর তার এটা ফেরত আসেনি, পেশেন্ট ইজ ইন গুড হেলথ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা লিখতে পারেন।